আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে থেকেও দূরে তুমি গল্পের ৮ নাম্বার পর্ব। আর এই গল্পের পরবর্তী পর্বগুলো তোমরা আমাদের ৩ নাম্বার চ্যানেল রনি অলওয়েজ অন ফায়ারে পেয়ে যাবা। চ্যানেলের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। মলি মেয়েটা আজকাল একটু বেশি জোর জুলুম চালাচ্ছে আরজুর ওপর। খুব করে যেন চাইছে বন্ধুত্বটা আবারও পাকাপোক্ত হোক আগের দিনের মতো। তবে আরজু কি আর এক ভুল দ্বিতীয়বার করবে? অবশ্যই না। একবার যে ভুল সিদ্ধান্তটা নিয়ে কষ্ট পেয়েছে, বন্ধুত্বের ওপর থেকে বিশ্বাস উঠে গেছে, আর দ্বিতীয়বার সেই ভুল করবে না কখনো। একবার কষ্ট পেয়েছে মলির থেকে, আর কষ্ট সহ্য করার মতন ক্ষমতা আরজুর নেই। এমনিতেই তো জীবনে কষ্টের অভাব নেই যে যেচে পড়ে আবার কষ্ট ডেকে আনবে। একবার যখন মলি বদলে যেতে পেরেছে, তবে আবারও বদলে যেতে পারবে। তবে সম্পর্কটা একেবারে শেষ করার ইচ্ছে আরজুরও নেই, আবার খুব ভালোভাবে টিকিয়ে রাখার ইচ্ছেও নেই। বছরে ২-১ বার দেখা করা যেতেই পারে, মাসে ১-২ বার কথা বলা যেতেই পারে, এর থেকে বেশি কিছু না। হয়তো কোনো মায়া এখনো রয়ে গেছে, যা আরজু এখনো কাটিয়ে উঠতে পারছে না। আরজু এমনিতেই যে স্বভাবের মানুষ, ইচ্ছা থাকা সত্ত্বেও কখনোই মলিকে ফোন করে দেখা করতে বলবে না। অবশ্য ইচ্ছে হয়ও না দেখা করার, একা থাকতেই আরজুর ভালো লাগে। তবে আজকে মলি নিজ থেকে কল করে বলেছে বিকেলে দেখা করবে, অন্য কোনো জায়গায় না। আরজুর পছন্দের সেই পার্কেই দেখা করবে। আরজু ঠিক সময় মতো চলে এলো, মলিও চলে আসলো, তবে একটু দেরিতে। বেশ অনেকক্ষণ মলি একা একাই কথা বলে গেল। প্রতি উত্তরে আরজু খুব বেশি হলে হ্যাঁ অথবা না বলেছে। এক পর্যায়ে গিয়ে মলি নিজেই বিরক্ত হয়ে গেল। এভাবে একা একা আর কত কথা বলা যায়? মেয়েটা কি একটু কিছু বলতে পারে না? শুধু চুপচাপ শুনে যাচ্ছে মলির কথাগুলো। মলি যে জিজ্ঞেস করলো কেমন আছে, তার পরিবর্তে শুধু উত্তরটুকুই দিল। পাল্টা আবার জিজ্ঞেসও করলো না যে মলি কেমন আছে। মলির নীরবতা দেখে আরজুও বোধ হয় সেসব আন্দাজ করতে পারল। বেশ স্বাভাবিক গলায় বলল, আমি বুঝতে পারছি তুমি বিরক্ত হচ্ছ, চাইলে চলে যেতে পারো। আমার থেকে এটা আশা করো না যে আমি তোমার সাথে গল্প করব, আমি ওসব পারি না। মলি অসহায় গলায় বলল, কেন পারিস না? একটু চেষ্টা করে দেখ। আগে তো আমরা অনেক গল্প করতাম, তাই না? তুই যদিও খুব গল্প করতি না, তাও টুকটাক কথা তো বলতি, আমাকে জিজ্ঞেস করতি আমি কেমন আছি। আরজু বলল, আমি জানি তুমি ভালোই থাকবে, তোমার জীবনে খারাপ থাকার কোনো কারণ নেই। তুমি যে ভালো আছো সেটা সব সময় তোমার মুখের হাসিটা দেখলেই বোঝা যায়। তবে আলাদা করে জিজ্ঞেস করার কি দরকার? আর আমার সাথে এত সময় কাটানো যায় না, তার থেকে ভালো তুমি কিছু বলতে চাইলে বলে ফেলো। আমার কথা শোনা মানে অযথা সময় নষ্ট করা, সেজন্য কেউ আমার কথা শোনে না। মলি এবার আরজুর হাতটা নিজের ২ হাতের মুঠোয় নিয়ে অপরাধী গলায় বলল, সরি আরজু, আমি জানি আমি আমাদের দুজনের বন্ধুত্বটা নষ্টের জন্য দায়ী। আমি জানি আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস কর এবার আমি ভালো হয়ে গেছি। আমি আর তোকে কোনো কষ্ট দেব না, এই আমি প্রমিস করছি। আরজু মলির হাতের বাঁধন থেকে নিজের হাতটা ছাড়িয়ে এনে সম্মুখে দৃষ্টি রেখে স্বাভাবিক গলায় বলল, প্রমিস তো তুমি এর আগেও করেছিলে। যে একবার কথা রাখে না সে আবারও যে রাখবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। তোমার কাছে একবার যখন আমি বিরক্তিকর হয়ে উঠেছিলাম, তখন আবারও ঠিক তাই হব। কারণ না আমি বদলেছি, না আমার স্বভাবগুলো বদলেছে, না আমার জীবনের অশান্তিগুলো বদলেছে। তবে তুমি বদলাচ্ছ কেন অযথা নিজেকে আমার জন্য? তুমি যেমন আছো তেমনই থাকো। মলি বলল, বললাম তো আর হবে না। তুই বিশ্বাস করতে পারিস আমাকে, আমি আর যাব না তোকে ছেড়ে। আরজু এবারে অল্প একটু হেসে বলল, তুমি তো কখনো আমার সাথে ছিলেই না, তবে ছেড়ে যাবে কি করে? আমি ভেবে নিয়েছিলাম তুমি বোধহয় আমার বন্ধু, তবে তুমি সেসব ছিলে না। তুমি শুধুমাত্র হোস্টেলে আমার রুমমেট ছিলে। তুমি আমার সাথে তখন ভালো ব্যবহার করতে, অবশ্য তারও অনেক কারণ ছিল। মলি বলল, কোনো কারণ ছিল না, তোকে ভালোবাসতাম এজন্য ভালো ব্যবহার করতাম। আরজু তাচ্ছিল্য গলায় বলল, ভালোবাসাই তো মিথ্যা, ভালোবাসা শব্দটাই তো মিথ্যায় ভরা, তবে তোমার ভালোবেসে করা ব্যবহারটাও মিথ্যা। মলি বলল, আরজু এমন কিছুই না। আরজু বলল, তুমি পড়াশোনা তেমন করতে না, আমার তৈরি করা নোটগুলো তুমি ব্যবহার করতে, তুমি রান্না বান্না কিছু করতে না, যদিও আমিও করতে পারতাম না, তবুও চেষ্টা করেছি। তোমার অ্যাসাইনমেন্ট করে দিতাম, নিজের জামা কাপড়ের সাথে তোমার জামা কাপড়ও ধুয়ে দিয়েছি। তুমি একটু নিজে ইনকাম করতে চেয়েছিলে, সেজন্য আমি তোমাকে আমার কয়েকটা টিউশন দিয়ে দিয়েছিলাম। তোমার এসব কিছু প্রয়োজন ছিল, এজন্যই তুমি আমার সাথে ভালো ব্যবহার করতে। মলি বলল, আরজু প্লিজ তুই আর বলিস না। আরজু বলল, আর একটু বলি। যেদিন থেকে তুমি অন্য হোস্টেলে চলে গেলে, সেদিন থেকে তোমার আমার করা এই প্রয়োজনগুলো শেষ হলো। পড়াশোনায় গ্যাপ দেওয়ার জন্য তোমার আর আমার নোটসগুলোর দরকার হলো না। তুমি বাড়িতে চলে গেলে, এজন্য তোমার আর ইনকাম করার প্রয়োজন হলো না। রান্না বান্না করাও আর দরকার হলো না, জামা কাপড় ধোয়ারও না।
সেদিন থেকেই তুমি আমায় অবহেলা করতে শুরু করলে। মলি মাথা নিচু করে ফেলল। আরজুর বলা কথাগুলো ভুল না। মলি এতদিন ভেবেছিল আরজু হয়তো কিছু বুঝতে পারেনি, তবে না, আরজু সবই বুঝতে পেরেছে। কিন্তু আরজু সবকিছু বোঝার পরেও মুখ ফুটে কিছু বলেনি। ভেতরে যে কত অভিমান জমে রেখেছিল বন্ধুত্বকে নিয়ে, সেসব মলি যেন আজকে বুঝতে পারছে। সত্যি মেয়েটা মলিকে ভালোবেসেছিল, বন্ধু হিসেবে না, বোন হিসেবে। খুব বিশ্বাস করত আরজু মলিকে। আর মলি সবসময় আরজুকে ব্যবহার করেছে নিজের স্বার্থে। আর যখন সেই স্বার্থ ফুরিয়েছে তখনই আরজুর থেকে দূরত্ব বাড়িয়েছে, বিরক্ত হয়েছে আরজুর প্রতি। আর আজকে আরজু নিজেই যখন দূরত্ব বাড়িয়ে নিয়েছে তখন আবার এসেছে ওর সাথে মিল ফেলতে। মলির নিজের কাছে নিজেকে ভীষণ ছোট লাগলো। আর একটা কথাও বলার সাহস হলো না তার, চুপচাপ উঠে চলে গেল। আরজুও আর পেছন থেকে ডাকলো না মলিকে, বরং একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখন অনেকটা ভালো লাগছে। এখন আর অতীতের কোনো খারাপ স্মৃতি তারা করছে না আরজুকে। আশেপাশে এখন এমন কোনো মানুষ নেই যাকে দেখে আরজুর অস্বস্তি হয়। আরজু যেমন একা থাকতে চায় এখন ঠিক তেমনই একা, ভীষণ একা। ওর আশেপাশে কেউ নেই। তবে খুব বেশিক্ষণ আরজু একা থাকতে পারল না। আরজুর স্বস্তি কেড়ে নিয়ে কোথায় থেকে যেন হঠাৎ করে আরমানের উদয় ঘটল। হঠাৎ করে কেউ এসে বসায় আরজু চমকালো। পাশ ফিরে তাকাতেই আরমানকে দেখল। আরমানকে দেখে অবাক হলো কিনা সেটা আরজুর অভিব্যক্তিতে বোঝা গেল না। আরমান কিছুটা বোঝার চেষ্টা করলো, তবে কোনো কিছুই বুঝে উঠতে পারল না। আরজুকে বোঝা এত সহজ নাকি? এদিকে আরমান একটা বিস্তর হাসি ফুটিয়ে আরজুর দিকে তাকিয়ে আছে। আরজুর নির্লিপ্ত আর গম্ভীর ভঙ্গি দেখে আরমানের সেই হাসিটা মিলিয়ে গেল। আরমান আসাতেও আরজুর মাঝে বিশেষ কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। চুপচাপ আবার নিজের দৃষ্টির সামনে ঘুরিয়ে নিল। আরমান আবারও একটু অপমানিত হলো। অপরিচিত মানুষ হলে না হয় এভাবে অবহেলা করাটা স্বাস্থ্য, কিন্তু পরিচিত একজন মানুষকে কি এভাবে অবহেলা করাটা ঠিক হচ্ছে আরজুর? আরমানের মনটা যে বারবার ভেঙে যায় এটা কি আরজু বুঝতে পারে না? আরমান বলল, কেমন আছেন আরু? ডাকটা আরজুর কানে যেতেই রক্তিম চোখে আরমানের দিকে তাকালো। আরমানের গলাটা শুকিয়ে এলো। আরমানের অভিব্যক্তি দেখে আরজু বুঝতে পারল যে ওর আর কোনো কিছু বলার প্রয়োজন নেই। আরমানের যদি লজ্জা থেকে থাকে তবে এই নামে আর ডাকবে না। আরজুকে কিছু বলতে না দেখে আরমানও বোধহয় সেটা বুঝে গেল। তবে আরমান তো দম্বার পাত্র নয়। একজন রাজনীতিবিদকে এত দুর্বল হলে চলবে না। চুপ করে থাকাটাই বরং আরমানের জন্য লজ্জার বিষয় হবে। আরমান সাহস বজায় রেখে আবারও বলল, উত্তর দিলেন না আরু? নিজের ভাবনার উপরে আরজু হতাশ হলো। ভেবেছিল আরমান বোধহয় ভয় পেয়েছে, তবে তেমন তো কিছুই দেখা গেল না। আরজু স্বভাব সুলভ গম্ভীর গলায় বলল, এই নামে শুধুমাত্র আমাকে আমার আপা ডাকে। আরমান বলল, আজকে থেকে না হয় আমিও ডাকবো। আরজু বলল, আমি আমার কাছের মানুষ ব্যতীত আর কাউকে এই নামে ডাকার অনুমতি দেই না। আরমান খুব মিষ্টি হেসে বলল, আপনিও তো আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকেন, তার মানে আপনি আমার কাছের মানুষ, তবে আমি তো ডাকতেই পারি। আরজু নাকমুখ কুচকে বলল, হৃদয়ের কাছাকাছি আবার মানুষ কি করে থাকে? আরমান আবারও মিষ্টি হেসে বলল, আপনি যেভাবে থাকেন আমার হৃদয়ের কাছাকাছি সেভাবেই থাকে। আরজু প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, সবাই আপনার হৃদয়ের কাছাকাছি থাকে? আরমানের ভালো মেজাজটা বিগড়ে গেল। তবুও নিজের রাগটুকুকে আড়ালে রেখে মুখে সেই হাসিটা বজায় রেখে বলল, মোটেও না, সবাই তো আর আরু না যে আমার হৃদয়ের কাছাকাছি থাকবে। আরজু বলল, আপনি আমার সাথে এমন অদ্ভুতভাবে কথা বলছেন কেন, আর হাসছেন কেন কথায় কথায় এভাবে? আমাদের মাঝে তেমন কোনো সম্পর্ক নেই যে আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন। আরমান বলল, আপনি চাইলেই কিন্তু তেমন একটা সম্পর্ক তৈরি হতে পারে। আরজু কিছুটা বিরক্ত হলো। আরমানের দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে নিল। আরমান ভাবল আরজু বোধহয় এবার উঠে চলে যাবে। তাড়াহুড়ো কণ্ঠে বলল, প্লিজ আরু, যাবেন না, আপনার জন্যই এসেছি। আরজু বিস্ময় ভরা কণ্ঠে বলল, আপনার জন্য আমি উঠে যাব কেন? আমার জীবনে আপনার এতটাও গুরুত্ব নেই। আর এমনিতেও আমার জন্য আপনার কোনো অসুবিধা হচ্ছে না, বরং আপনার জন্য আমার অসুবিধা হচ্ছে। তাই এখান থেকে আপনার চলে যাওয়া উচিত, আমার না। আরমান বলল, এমন রুক্ষ ব্যবহার করেন কেন সব সময় সবার সাথে? জানেন, আমার আম্মু একটা কথা বলে, যার ব্যবহার যত রুক্ষ তার মনটা নাকি ঠিক ততটাই নরম হয়। আর আমি জানি আপনার মনটাও ভীষণ নরম। আপনার এই রুক্ষ ব্যবহারের নিশ্চয়ই অনেক গভীর কোনো কারণ আছে। আরজু কিছুটা অবাক হলো। ওর সাথে খুব বেশি মিশে না, খুব বেশি কথাও বলে না। কিছু না জেনেও অনেক কিছু জেনে গেছে আরমান। আরজুর মনটা বুঝে গেছে। কি করে বুঝলো আরমান এত কিছু? কারো সম্বন্ধে কিছু না জেনেও তার আচরণের সম্বন্ধে এতটা আন্দাজ করা সম্ভব? আরমানকে নিয়ে আরও অনেক ভাবনাই এলো আরজুর মনে। তবে খুব তাড়াতাড়ি আরজু সে ভাবনাগুলোকে সরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, আমার হৃদয় মোটেও নরম না। পাথর চেনেন তো? আমার হৃদয় পাথরের থেকেও কঠিন। সেখানে কারো জন্য কোনো মায়া দয়া ভালোবাসা কিচ্ছু নেই।
আর আমার ব্যবহার এমন রুক্ষই। আরমানের কোথাও গিয়ে একটা মনে হয় আরজুর এমন ব্যবহারের পেছনে নিশ্চয়ই অনেক বড় কোনো কারণ আছে। মেয়েটার বোকা বোকা কিছু প্রশ্ন শুনলে বোঝা যায় যে তার মনে ঠিক কত প্রশ্ন, কিন্তু মেয়েটা সেগুলোর উত্তর কোথাও পায় না। তাছাড়া আরমান আরজুর সাথে যতটুকু কথা বলেছে, মুনতাসিরের থেকে যে টুকটাক বিষয়গুলো শুনেছে, তাতে আন্দাজ করা যায় যে আরজুর ব্যক্তিগত জীবন সমস্যায় জর্জরিত। সেসবই কি তবে মেয়েটার রুক্ষ ব্যবহারের কারণ? অনেকক্ষণ ভাবনা চিন্তার পর আরমান এবার আরজুকে ডাকলো। আরু। আরু বলল হুম। খুশিতে আরমানের চোখ দুটো চিকচিক করে উঠল। আরজু সাড়া দিয়েছে ওর ডাকে, তাও আবার কি সুন্দর নরম কণ্ঠে। একদম আরমান যেমন ভাবে চায় ঠিক তেমনই নম্র কণ্ঠে। তবে আরজু ভীষণ অবাক হলো, সেই সাথে নিজের উপর প্রচণ্ড বিরক্ত হলো। এভাবে ওর ডাকে সাড়া দেওয়ার কি ছিল? আরজু সাড়া দিলই বা কেন? আরমান এবারে সরাসরি প্রশ্ন করল আরজুকে, আপনার জীবনে অনেক কষ্ট তাই না? অনেক আফসোস আছে আপনার জীবনে, অনেক না পাওয়ার যন্ত্রণা আছে তাই না? আপনি কাঁদতে পারেন না, কষ্টে আপনার বুক ফেটে গেলেও আপনি কাঁদতে পারেন না, কারণ কাউকে কেঁদে নিজের কষ্টগুলো বোঝাতে পারবেন এমন কোনো মানুষ আপনার জীবনে নেই। ঠিক ধরেছি না? আরজু জীবনে এতটা অবাক বোধ হয় কখনো হয়নি যতটা আরমানের এই কথাগুলো শুনে হয়েছে। সেটা ওর চোখমুখ দেখেই বোঝা যাচ্ছে। বিস্ফোরিত নয়নে আরমানের দিকে তাকালো, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করছে কি করে আরমান এতগুলো কথা বুঝে গেল। আরজু তো কখনো কিছু বলেনি ওকে, অন্য কারো থেকে শুনে যে বুঝেছে তাও সম্ভব না, কেননা আরজু কাউকেই নিজের মনের কথা বলে না। তবে আরমান কি করে বুঝে গেল? আরমানের কণ্ঠ এবারে আরও নরম হলো। কণ্ঠের মাধ্যমে আরজুকে ভরসা দেওয়ার চেষ্টা করলো আরজুর মনের কথা একটু হলেও বের করে আনার জন্য। আরমান আবারও বলল, দেখুন আরু, কষ্ট সবার জীবনেই থাকে, হয়তো আপনার জীবনে একটু বেশি আছে অন্যদের থেকে। তবে আপনি যদি সেই কষ্টগুলোকে সারা জীবন মনের ভিতর ধারণ করে রাখেন, তাহলে আপনি ভেতর থেকে অসুস্থ হয়ে যাবেন। একটু প্রকাশ করা দরকার মনের কথাগুলো। আরজু একটা ঘোরের মাঝে থেকে বলে উঠল, কখনো কেউ এভাবে শুনতে চায়নি আমার মনের কষ্ট, কখনো কেউ জিজ্ঞেস করেনি যে আমার মনে কষ্ট জমা আছে কিনা, তাই আর প্রকাশ করাও হয়ে ওঠেনি। আরমান বলল, আমি শুনবো, আমায় বলুন, আমি খুবই মনোযোগী শ্রোতা। আমি কথা দিচ্ছি আপনি যতক্ষণ আমার সাথে কথা বলতে চাইবেন আমি ততক্ষণই আপনার কথা শুনব। আরজু বেশ কিছুক্ষণ ভাবল, সেই সাথে তীক্ষ্ণ দৃষ্টিতে আরমানকে পর্যবেক্ষণ করল। আরমান ভাবছে আরজু নিশ্চয় মনে মনে নিজেকে প্রশ্ন করছে বলবে কি বলবে না। আরমান এই বিষয়ে কোনো সহযোগিতা করল না আরজুকে। বলতে চাইলে বলবে, না বলতে চাইলে বলবে না। পরে না হয় সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হলে আরমান শুনতে পারবে। অনেকক্ষণ ভাবনা চিন্তার পর আরজু বলে উঠল, আমি খেয়াল করেছি এর আগে বেশ কয়েকবার আপনি আমার উপর বিরক্ত হয়েছেন, তবে আজকে কি করে আপনি মনোযোগী শ্রোতা হবেন? হয়তো একদিনের জন্য মনোযোগী শ্রোতা হবেন, কিন্তু পরের দিন আর আসবেন না আমার কথাগুলো শুনতে। আমার জীবনের গল্প একদিনে বলে শেষ করাও সম্ভব না, তবে আমি কেন একদিনের জন্য আপনার কাছে আমার দুর্বলতাগুলো প্রকাশ করব? আরমান সোজা হয়ে বসে আরজুর দিকে তাকিয়ে দ্রুত বেশ কয়েকবার পলক ঝাপটে বলল, আমি কখন আপনার উপর বিরক্ত হলাম? আরজু বলল, হয়েছেন। আমার অতিরিক্ত প্রশ্নে বিরক্ত হয়েছেন, আমার যুক্তিগুলোর কাছে বিরক্ত হয়েছেন। আপনি খেয়াল না করলেও আমি সেসব খুব সূক্ষ্মভাবে খেয়াল করেছি। আরমান বলল, আচ্ছা আর বিরক্ত হব না। আমি আপনার উপরে কখনো বিরক্ত হইনি। আসলে আপনি আমার সাথে কথা বলতে চান না, সেজন্য আমার খুব খারাপ লাগে। আরজু নির্লিপ্ত ভঙ্গিতে বলল, খারাপ লাগা থেকে কখনো বিরক্তি প্রকাশ হতে পারে না, খারাপ লাগা থেকে বড়জোর অভিমান হতে পারে। আরমান বলল, অভিমান করলে তো আপনি সেটা আর ভাঙাবেন না, তবে অভিমান করে লাভটা কি বলুন? আরজু বলল, আর বিরক্তি প্রকাশ করলে আপনার সাথে এই টুকটাক কথা বলার রুচিটুকুও আমার মরে যাবে, তখন কি করবেন? আরমান বেশ আত্মবিশ্বাসের সাথে বলল, তবে নিজের ভুলটা শুধরে নেব। একবার যদি বিন্দু পরিমাণ আন্দাজ পেয়ে যাই যে আপনার কোনো বিষয় পছন্দ না, সেসব আমি আর কখনো করব না, কথা দিচ্ছি। আজকের পর থেকে যদি কখনো আপনি টের পেয়েছেন যে আপনার উপর আমি বিরক্ত হয়েছি, তবে কথা দিচ্ছি আর আপনাকে বিরক্ত করব না। আরজু আর কোনো কথা বলল না। ও জানে এসব কথা দিয়ে কেউ কথা রাখে না, সেই জন্য তো আরজু কাউকে বিশ্বাস করে না। চুপচাপ উঠে চলে যেতে নিলে পেছন থেকে আরমান আবার আরু বলে ডাকলো। আরজু থামলো, পেছনে ফিরে তাকিয়ে বলল, পলিটিশিয়ানরা যে আসলেও নির্লজ্জ হয় সেটা আপনাকে দেখে বুঝলাম, কোনো ব্যক্তিত্বই নেই আপনার। আরমান হেসে উঠে বলল, আপনার ভালোবাসায় যেখানে জান কুরবান সেখানে এই ব্যক্তিত্ব দিয়ে কি করব? আরজু একরাশ বিরক্তি আর বিস্ময় সমেত সেখান থেকে চলে গেল। আরমান বেঞ্চের সাথে গা এলিয়ে দিল। হুট করে মনটা কেমন ফুরফুরে হয়ে উঠল। আরজুকে ভালোবাসার কথা বলল, অথচ রাগী মেয়েটি একটুও রাগ করল না। তবে এটা কি আরমানের জন্য গ্রিন সিগন্যাল ছিল?
নিজের ভাবনার উপরে নিজেরই হাসি পেল আরমানের। আরজু দেবে সিগন্যাল? অসম্ভব। আরমানের এসব ভাবনার মাঝে ফোনটা বেজে উঠল। যখনই আরজুর সম্বন্ধে কিছু ভাবতে যায় তখনই তার মধ্যে বাধা পড়বে। কখনো মেয়েটা নিজেই বাধা দেয়, নয়তো কখনো বা অন্য মানুষজনেরা বাধা দেয়। প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে নাম না দেখেই রিসিভ করে কানে ধরল। গম্ভীর গলায় বলল, হ্যালো। অপর পাশ থেকে ভীষণ পরিচিত আর বেশ প্রিয় একটা কণ্ঠস্বর ভেসে এলো। ফুরফুরে মেজাজটা আর একটু ফুরফুরে হয়ে উঠল। হাস্যোজ্জ্বল গলায় বলল, আরে ফিরোজ যে। এতদিন পর হঠাৎ এই নগণ্য মানুষকে মনে পড়ার কারণ? ফোনের অপর পাশে থাকা ফিরোজ হেসে বলল, তুমি নগণ্য মানুষ হলে এই প্রয়োজনের সময় তোমায় মনে পড়তো না। মেসেজ দিয়েছিলে আমায়, সত্যি কি খোঁজ পেয়ে গেছো? আরমান বলল, তাওসিফ আরমান করতে পারে না এমন কোনো কাজ নেই। সামান্য বেওয়ারিশ একটা মেয়ের খোঁজ নিতে বলেছিলে, আমি তো তার পুরো পরিবারের খোঁজ নিয়ে ফেলেছি। ফিরোজ উৎকণ্ঠিত গলায় বলল, মেয়েটা বেঁচে আছে তো? আরমান বলল, বেঁচে আছে মানে? সংসার করছে দিব্যি, তবে নিজের পরিচয় লুকিয়ে বস্তির পাশে একটা ছোট্ট বাড়িতে উঠেছে। পুতুল নাম বদলে রেখেছে ফারহানা। একটা ছেলে আছে, আর স্বামী হুইল চেয়ারে বসা। বেশি দিন হলো এখানে আসেনি, এই 6 মাসের মতন হবে। ফিরোজ বলল, আর একটা সাহায্য করতে পারবে আমায়? আরমান বলল, বলো, চেষ্টা করব। ফিরোজ বলল, আমি এখন ঢাকা যেতে পারছি না, খুব ঝামেলার মাঝে ফেসে আছি। একটু ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে পারবে একজনের ব্যাপারে? আরমান একটু ভেবে বলল, সেদিন যার কথা বলেছিলে? ফিরোজ বলল, হ্যাঁ। আরমান বলল, আচ্ছা, চিন্তা করো না, আমি কাল পরশু যাব ওনাদের ওখানে। ফিরোজ কৃতজ্ঞতার কণ্ঠে বলল, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি আন্দাজও করতে পারবে না যে আমার কত বড় উপকার করছো। আমি তোমাকে যতই ধন্যবাদ দেই না কেন সেটা কম হবে। তবে এই ফিরোজ তোমায় একটা কথা দিচ্ছে, যদি কখনো কোনো দিন সুযোগ পাই তোমার এই ধার শোধ করার, তবে ফিরোজ নিজের প্রাণের বিনিময়ে হলেও তোমার সেই ধার শোধ করবে। এটা ফিরোজের ওয়াদা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে থেকেও দূরে তুমি গল্পের 8 নম্বর পর্ব এখানেই শেষ করলাম। গল্পের পরবর্তীতে অনেক টুইস্ট আছে, সেটা তোমরা গল্পের সাথে থাকলেই জানতে পারবা। আর এই গল্পের প্রতি তোমাদের ভালোবাসা অনেকটাই কম, যেটা আমাকে অনেক হতাশ করেছে। তবুও তোমাদের ভেতরে যেহেতু অনেকেই আমার কাছে এই গল্পটার জন্য রিকোয়েস্ট করেছো, তাই আমি ভাবতেছি আমাদের 3 নাম্বার চ্যানেল অর্থাৎ রনি অলওয়েজ অন ফায়ারে আমরা এই গল্পটা কন্টিনিউ করব। আমাদের মেন চ্যানেলে কাছে থেকেও দূরে তুমি গল্পের পরবর্তী পার্টগুলো আর আসবে না। পরবর্তী পার্টগুলো তোমরা আমাদের 3 নাম্বার চ্যানেল রনি অলওয়েজ অন ফায়ারে পেয়ে যাবা, লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। তো যাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই গল্পটা কন্টিনিউ করানোর জন্য বেশি থেকে বেশি লাইক এবং কমেন্ট করতে হবে। যদি তোমরা লাইক কমেন্ট করা বন্ধ করে দাও তাহলে গল্পটাও বন্ধ হয়ে যাবে। তো সম্পূর্ণটাই তোমাদের উপর। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটি গল্পে আমাদের মেন চ্যানেল রেদওয়ান অলওয়েজ অন ফায়ারে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।